16 জুলাই 1945 এটাই সেই দিন ছিল যেটি মানুষ সম্প্রদায়ের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার মতো শক্তিশালী অ্যাটমিক বোম প্রথমবার টেস্ট করা হচ্ছিল। পৃথিবীর পুরো হিস্ট্রিতে এই প্রথমবার এমন একটি ওয়েপেন মানুষের হাতে পড়েছিল যেটি পুরো দুনিয়াকে সারা জীবনের জন্য বদলে ফেলতে পারত। এই বোমের আবিষ্কারক জে রবার্ট ওপেনহাইমার তিনি সামান্য পরিমাণেও ভাবতে পারেনি যে তার আবিষ্কার করা অ্যাটমিক বোমটি এতটা ভয়ঙ্কর হয়ে যাবে। টেস্ট চলাকালীন তিনি যখন তার নিজের চোখ দিয়ে এর ভয়াবহ দৃশ্য দেখলেন তখন তিনি এই দুটি কথাই বলেছিলেন, Now I am become death, the destroyer of worlds. যে অ্যাটমিক বোমটি পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারত সেই অ্যাটমিক বোমের কারণেই তার আবিষ্কারকের জীবন কিভাবে ধ্বংস হয়েছিল এবং যে মানুষটির কঠিন পরিশ্রমের কারণে আমেরিকা ওয়ার্ল্ড ওয়ার 2 জয়লাভ করেছিল, শেষমেশ সেই মানুষটিকে কেন আমেরিকার পুরো দেশের মানুষের সামনে পাগল এবং নিকৃষ্ট বলে অপমান করা হয়েছিল। আমেরিকার এত বড় একজন বিজ্ঞানী হওয়ার পরও কেন তিনি পুরো দেশের মানুষের কাছে নিকৃষ্টর পরিচয় পেয়েছেন সেটাই জানবো আজকের এই ভিডিওতে। সো ডোন্ট স্কিপ এনি পার্ট অ্যান্ড লেটস গেট স্টার্টেড। গাইজ, ওপেনহাইমার তার জীবনে অনেক আবিষ্কার সম্পূর্ণ করেছে, কিন্তু এনাকে ইতিহাসের ফাদার অফ অ্যাটমিক বম নামেই মনে রাখা হবে। 1904 সালে ওপেনহাইমারের জন্ম হয় এবং শুধুমাত্র 18 বছর বয়সেই কেমিস্ট হওয়ার স্বপ্ন এনাকে হাওয়ার্ড পর্যন্ত নিয়ে গিয়েছিল। অ্যাডমিশন পেতেই শারীরিক অক্ষমতার কারণে পুরো 1 বছর তিনি ক্লাস জয়েন করতেই পারেননি, কিন্তু তারপরও তিনি 4 বছরের ডিগ্রি মাত্র 3 বছরে কমপ্লিট করে ফেলেছিল। কেমিস্টের পাশাপাশি এনার ফিজিক্সেও খুবই ইন্টারেস্ট ছিল। হাওয়ার্ড থেকে ডিগ্রি নেওয়ার পরে থিওরিটিক্যাল ফিজিক্সের উপর রিসার্চ করার জন্য জার্মানির গৌতমগান ইউনিভার্সিটিতে চলে গিয়েছিল, আর মাত্র 23 বছর বয়সে ইনি পিএইচডি কমপ্লিট করে ফেলেছিল। এনার নেচার ছিল এমন যে ইনি বেশি মানুষের সাথে মেলামেশা করতো না, রিসার্চের উপরেই ইনি বেশি অ্যাটেনশন দিত। তারপর তিনি আবার ইউএস ফিরলেন এবং আবারও রিসার্চ করা শুরু করে দিলেন। এই পর্যন্ত এনার অ্যাটমিক বোমের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না। তারপরে ইউরোপে হিটলারের রাজত্ব শুরু হলো এবং হিটলার কিছু জার্মান সায়েন্টিস্টকে দুনিয়ার সবথেকে পাওয়ারফুল বোমা বানানোর টাস্ক দিল। এবারে এখানে এন্ট্রি হয় অ্যালবার্ট আইনস্টাইনের। অ্যালবার্ট আইনস্টাইন হিটলারের গুপ্ত সংকেত আন্দাজ করতে পেরে তিনি আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি লেটার লিখে বলে যে আমাদেরও এরকম ধরনের ওয়েপেন তৈরি করতে হবে, নয়তো পরবর্তীতে হিটলার আমাদের উপরে ভারী হতে পারে। আইনস্টাইনের লেটারটি পড়ার পর আমেরিকার প্রেসিডেন্ট জলদি অ্যাকশন নিতে ইউএস মিলিটারিকে অর্ডার দিল যে অ্যাটমিক বোম রিসার্চ প্রজেক্ট শুরু করে দেওয়া হোক, এবং এটাই সেই প্রজেক্ট ছিল যেটি বর্তমান মানুষ দ্য ম্যানহ্যাটেন প্রজেক্ট নামে চেনে। এরকমটা বলা হতো যে অ্যাটমিক বোম কখনো আবিষ্কারই হতো না যদি অ্যালবার্ট আইনস্টাইন আমেরিকার প্রেসিডেন্টকে এই লেটারটি না লিখতো। সবার এরকমটাই মনে হচ্ছিল যে ম্যানহ্যাটেন প্রজেক্টের জন্য ইউএস মিলিটারি আইনস্টাইনকেই দায়িত্ব দিবে, যেহেতু তিনি আমেরিকার প্রেসিডেন্টকে লেটারটি লিখেছিলেন। কিন্তু এরকমটা হয়নি। অ্যালবার্ট আইনস্টাইনের ব্যাকগ্রাউন্ড যেহেতু জার্মানি থেকে ছিল, এই জন্য ইউএস আর্মি এমনটা সন্দেহ করছিল যে এটা অ্যালবার্ট আইনস্টাইনের কোনো চালও হতে পারে। এই জন্য ম্যানহ্যাটেন প্রজেক্টটি ওপেনহাইমারের উপর দিয়ে দেওয়া হলো। ওপেনহাইমার আইনস্টাইনের চিন্তাভাবনাকে খুবই নির্ভরযোগ্য মনে করত এবং সেও চাইতো যে আমেরিকাকেও অ্যাটমিক বোম বানিয়ে ফেলা উচিত। এই সিক্রেট প্রজেক্টটির জন্য নিউ মেক্সিকোতে একটি পুরো শহর বানানো হলো এবং এই শহরটির নাম দেওয়া হলো লস অ্যালামোস। ইউএস গভর্নমেন্ট প্রজেক্টটির উপর প্রচুর পরিমাণে অর্থ ঢালতে শুরু করলো। 1945 প্রজেক্টটির উপর টোটাল 2 আরব ইউএস ডলারেরও উপরে খরচা করা হয়েছিল। আমেরিকার হিস্টোরিতে এই প্রজেক্টটি সবথেকে ইম্পর্টেন্ট আর সবথেকে সিক্রেট প্রজেক্ট হতে যাচ্ছিল, কিন্তু এই সিক্রেট প্রজেক্টটি সিক্রেট রাখা ইউএস মিলিটারির জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল। লস অ্যালামোসে ম্যানহ্যাটেন প্রজেক্টে টোটাল 1,30,000 ওয়ার্কার্স কাজ করত। এই লোকগুলিকে ভালো করে যাচাই করার পরে সিলেক্ট করা হয়েছিল যাতে প্রজেক্টটির কোনো প্রকার ইনফরমেশন বাইরে ছড়িয়ে না পড়ে। এতে সায়েন্টিস্ট, টেকনিশিয়ান, রিসার্চার সহ লোয়ার স্টাফও শামিল ছিল। এদের সবাইকে খুবই কঠোরভাবে ডিরেকশন দেওয়া হয়েছিল যে প্রজেক্টের বিষয়ে যেন কাউকে না বলা হয়, এমনকি নিজের ফ্যামিলিকেও না। শুধু এই নয়, এখানে কেউ কারো আসল নামটা পর্যন্ত জানতো না। সবাইকে একটি করে ফেক নাম দেওয়া হয়েছিল। আর এই প্রজেক্ট সাইডের রুলস ছিল যদি কারো আসল নাম লিক হয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। এখানেও লেটার আসতো কিন্তু ফেক অ্যাড্রেসে, যেটি হলো পিও বক্স 1663 নিউ মেক্সিকো। এমনকি অফিসিয়াল লেটারেও সিটি নাম মেনশন করা হতো না। লেটার সেন্সরশিপ করার জন্য এখানে সেন্সরশিপ ডিপার্টমেন্টে প্রথমে লেটারগুলিকে খুলে পড়ে নিত, তারপর লেটারটি যার জন্য এসেছে তাকে দেওয়া হতো। সেম ভাবে এখান থেকেও পাঠানো লেটারগুলিকে প্রথমে পড়ে নেওয়া হতো। প্রজেক্ট সাইডে আসার জন্য খুবই শক্ত সিকিউরিটি রাখা হয়েছিল। ওয়ার্কার্স উইদাউট এন্ট্রি পাসে না ভিতরে যেতে পারত এবং উইদাউট এক্সিট পাসে না বাইরে যেতে পারত। এমনকি লস অ্যালামোসে জন্মগ্রহণ করা বাচ্চাদের বার্থ সার্টিফিকেটে পর্যন্ত সিটি নাম মেনশন করা হতো না, শুধু পিও বক্স 1663 লিখে দেওয়া হতো। এসব এই জন্য করা হচ্ছিল যাতে অ্যাটমিক বোম রিলেটেড কোনো প্রকার ইনফরমেশন
ইনফরমেশন বাইরে লিক না হয়ে যায়। ওপেনহাইমার ম্যানহাটন প্রজেক্ট শুরু করার আগেই নিউক্লিয়ার ফ্যাশন এর উপর রিসার্চ অলরেডি করা হয়ে গিয়েছিল। এটা এমন একটি রিঅ্যাকশন যাতে অ্যাটমসগুলিকে স্প্লিট করে খুব ভয়ঙ্কর এনার্জি তৈরি করা যেতে পারে। পৃথিবীর স্থলভাগ থেকে উদ্ধার করা সবথেকে ভারী এলিমেন্ট হলো ইউরেনিয়াম। ইউরেনিয়ামের একটি অ্যাটমসে 92 প্রোটন আর 146 নিউটন থাকে। এগুলিকে যদি একসঙ্গে প্লাস করা হয় তাহলে ইউরেনিয়ামের টোটাল অ্যাটমিক মার্কস এসে দাঁড়াবে প্রায় 238। সায়েন্টিস্টরা গভীর রিসার্চ এবং এক্সপেরিমেন্ট করার পরে সমাধান দিল যদি ইউরেনিয়াম 238 কে একটি খাস প্রসেসের মাধ্যমে ইউরেনিয়াম 235 বার করা যেতে পারে, আর এটি হবে আনস্টেবল এলিমেন্ট। মানে একটি নিউটনকে যদি এই 235 ইউরেনিয়ামের সাথে মেশানো হয় তাহলে ইউরেনিয়াম স্প্লিট হয়ে খুবই ভয়ঙ্কর এনার্জি তৈরি করবে। স্প্লিট হতেই নতুন নিউট্রন বাইরে আসবে আর 235 ইউরেনিয়ামের সাথে মিশে যাবে, আর এই রিঅ্যাকশনটি বারবার হতে থাকে এবং এই সকল রিঅ্যাকশনগুলি জাস্ট কিছু মাইক্রো সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ হয়ে যায়। আর এই পুরো রিঅ্যাকশনের রেজাল্ট হিসেবে আমরা দেখতে পাই একটি ভয়ঙ্কর বিস্ফোরণ। আমরা যদি একটি নিউক্লিয়ার বোমের সাথে একটি নর্মাল টিএনটি বোমের কম্পেয়ার করি তো একটি হাতিকে একটি পিঁপড়ের সাথে মেশানোর মতোই অবস্থা হবে। তুমি শুধু এটুকু থেকে আন্দাজ করে নাও যে 1 কেজি অ্যাটমিক বোম 3500 কেজি টিএনটি বোমের সমান। মানে নাগাসাকিতে ফেলা লিটল বয় বোম যেটি পুরো নাগাসাকিকে ধ্বংস স্তূপে পরিণত করেছিল, ঠিক এতটাই ধ্বংস যদি টিএনটি বম দিয়ে করা হতো তাহলে অ্যাপ্রক্সিমেটলি 1.5 কেজি ওজনের টিএনটি বম ফেলতে হতো। আর এটা এতটাই ওজন যে আজকের দিনেরও কোনো প্লেন এই ওজন তোলার ক্ষমতা রাখে না। অ্যাটমিক বোমে ইউরেনিয়াম ব্যবহার করা সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো ইউরেনিয়াম একটি ন্যাচারাল এলিমেন্ট আর এটি লিমিটেড কোয়ান্টিটিতেই মাইনিং করা যেতে পারে। বিজ্ঞানীরা ইউরেনিয়ামের মতোই একটি নতুন এলিমেন্ট বানিয়েছিল যেটি ন্যাচারালও ছিল না আর ইউরেনিয়াম 235 এর থেকেও বেশি আনস্টেবল ছিল। এই এলিমেন্টটি হলো প্লুটোনিয়াম 239। আমেরিকা ম্যানহাটন প্রজেক্টটি কমপ্লিট করার দ্রুত চেষ্টা করছিল, কারণ একদিকে ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল আর অন্যদিকে আমেরিকা এটা ভয় পাচ্ছিল যে জার্মানি তাদের আগে বোমটি না তৈরি করে ফেলে। অবশেষে 16 জুলাই 1945 এ পৃথিবীর প্রথম অ্যাটমিক বোম তৈরি করা হয়েছিল। এবারে প্রয়োজন ছিল এটিকে টেস্ট করার। যখন এটিকে ডেটোনেট করা হয়েছিল তখন এটির ভয়াবহতা দেখে পুরো দুনিয়ার মানুষ চমকে উঠেছিল। ওপেনহাইমার সহ প্রজেক্টটিতে যতজন কর্মরত ছিল সবাই এটির ধ্বংসস্তূপ দেখে ভয়ে কাঁপতে শুরু করেছিল। হিউম্যান সিভিলাইজেশনকে সংকটের মুখে ফেলা এটি প্রথম হাতিয়ার ছিল যেটি এখন মানুষের হাতে পড়ে গিয়েছিল। এটি মানুষের উপর কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা না জেনেই বোম তৈরি হওয়ার পরের মাসেই আমেরিকা জাপানের একটি শহর হিরোশিমা আর নাগাসাকিতে অ্যাটমিক বোম ব্লাস্ট করে দিল। এই দুটি হামলায় প্রায় 2,50,000-এর মতো মানুষের মৃত্যু হয়েছিল। বিস্ফোরণের 6 দিন পর জাপান আমেরিকার কাছে হাতিয়ার ফেলে দিল এবং এখানেই হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর দি এন্ড। এবার তোমাদের মনে হচ্ছে যে আমেরিকা ওপেনহাইমারের কাজে অনেক খুশি হয়ে তাকে নোবেল পুরস্কার দেবে, কিন্তু এমনটা একদমই হয়নি। ওপেনহাইমার প্রথমে দুঃখ এবং আফসোস প্রকাশ করলো, কেননা তার এই ক্রিয়েশনের জন্য লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। এই ঘটনাটি ওপেনহাইমারকে ভিতর থেকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল আর তিনি নিজেকে দুনিয়া থেকে আলাদা করা শুরু করলো। তিনি চাইলেই এই হাতিয়ারটি আমেরিকার থেকে অন্য কোনো জায়গায় শিফট করতে পারত। এই জন্য ওপেনহাইমার আমেরিকাতে বিশ্বাসঘাতক প্রমাণ হলো এবং আমেরিকার বড় বড় এজেন্সি তার উপর নজরদারি করা শুরু করে দিল। তারপর সেটাই হলো যেটার ভয় আমেরিকা করছিল। 1949-এ আমেরিকার সবথেকে বড় শত্রু সোভিয়েত ইউনিয়ন হঠাৎ অ্যাটমিক বোমের শব্দ দুনিয়াকে শুনিয়ে দিল। টেকনোলজি লিক হয়ে গিয়েছিল কিন্তু কোথা থেকে সেটার আন্দাজ করতে পারছিল না আমেরিকা। সবার সন্দেহ ওপেনহাইমারের উপর গেল, কেননা তার গার্লফ্রেন্ড ছিল কমিউনিস্ট পার্টির মেম্বার এবং তার ওয়াইফও একসময় কমিউনিস্ট পার্টির সদস্য ছিল। আমেরিকার কমিউনিস্ট পার্টির সাথে সোভিয়েত ইউনিয়নের খুবই ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু ওপেনহাইমারের পলিটিক্সে কোনো রকম ইন্টারেস্ট ছিল না। এবারে আমেরিকার প্রেসিডেন্ট ওপেনহাইমারকে স্টেট সিক্রেট থেকে আলাদা করার আদেশ দিল এবং একটি ইনকোয়ারি বসানো হলো এবং এখানে ওপেনহাইমারের উপর সোভিয়েত ইউনিয়নের এজেন্ট হওয়ার দোষারোপ করা হলো। ওপেনহাইমার তার কথায় একমত ছিল যে কমিউনিজম এবং সোভিয়েতের সাথে তার কোনো লিঙ্ক নেই। কারোর কাছে কোনো প্রমাণও ছিল না, কিন্তু তাও ওপেনহাইমারকেই দোষী সাব্যস্ত করা হলো। যাকে একসময় সায়েন্স অফ ফাদার বলা হতো তাকে কয়েক মিনিটের মধ্যে বিশ্বাসঘাতক বলে অপমান করা হলো এবং তার সমস্ত রকমের সিকিউরিটি ক্লিয়ারেন্স এবং প্রজেক্টের সব রাইটস ছিনিয়ে নেওয়া হলো। অ্যালবার্ট আইনস্টাইন সহ এই কমিউনিটির সকল মেম্বার্স এই সিদ্ধান্তের উপর আওয়াজ উঠিয়েছিল, কিন্তু তাও কোনো রকম ফায়দা হলো না। তারপর কিছু বছর ওপেনহাইমার শান্তভাবে জীবন কাটাতে লাগলো এবং গভর্নমেন্ট প্রজেক্ট থেকে দূরে থাকতে শুরু করলো। তারপর প্রায় 7 বছর পর 1961-এ জন এফ কেনেডি আমেরিকার প্রেসিডেন্ট হলো এবং তিনি ওপেনহাইমারকে অফার করলো যে তিনি যেন একটি নতুন ফ্রি অ্যান্ড ফেয়ার টার্মিনাল বানায়, এ থেকে তার সিকিউরিটি ক্লিয়ারেন্স আবার ফিরে পাবেন। কিন্তু এবারে ওপেনহাইমার ডাইরেক্টলি তার অফারটি রিজেক্ট করে দিয়েছিল। জন এফ কেনেডি জানতো যে ওপেনহাইমার নির্দোষ, এই জন্য তিনি ওপেনহাইমারকে আমেরিকার সবথেকে বড় সায়েন্টিফিক অ্যাওয়ার্ডও দিয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওপেনহাইমার ক্যান্সার ডায়াগনোসে আক্রান্ত হলো এবং 1966-এ তিনি মারা যান এবং তার অ্যাশেস ইউএস এর আইল্যান্ডের কোনো একটি বিচে ভাসিয়ে দেওয়া হয়েছিল, যেটি আজও ওপেনহাইমার বিচ নামে পরিচিত। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।